তারে বাঁধা জীবনের সুর শিলিগুড়ির মলয় গুহ এক ব্যতিক্রমী গিটার শিল্পীর গল্প। তার ভালো নাম অসীম কুমার গুহ, কিন্তু শিলিগুড়ি তাকে চেনে মলয় গুহ নামে এক ব্যতিক্রমী প্রতিভাবান গিটার শিল্পী হিসেবে। বয়স এখন 62, কিন্তু আজও তার আঙুলে গিটারের সুর বয়ে চলে তত্তরিয়ে। বাড়ি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায়, জন্ম আসামের কোকরাঝাড়ে। গিটার ছিল তার প্রথম ভালোবাসা। মাত্র ক্লাস 5-এ পড়াকালীন শুরু হয়েছিল গিটারের সঙ্গে তার সখ্যতা। সময়ের সঙ্গে সঙ্গে সেই সখ্যতা রূপ নেয় নেশায়। গিটারের প্রেমে এমনভাবে মগ্ন হয়ে পড়েন যে কখন জীবনের গুরুত্বপূর্ণ সময় বিয়ের বয়স পেরিয়ে গেছে তা বুঝতেই পারেননি। শুধু তাই নয়, দীর্ঘদিন গিটার বাজানোর ফলে তার দুহাতের দুটি আঙুলে আজ রয়েছে এক ধরনের রোগ। আঙুল কিছুটা বেঁকে গিয়েছে, তবু সেই আঙুলেই আজও সুর তোলে জীবনের আশ্চর্য রাগিনী। মলয় গুহ কেবল গিটারেই দক্ষ নন, কিবোর্ডেও সমান দক্ষ। তার প্রতিভা একসময় নজর কাড়ে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের। শিলিগুড়ির তিলক ময়দানে এক অনুষ্ঠান চলাকালীন কিশোর কুমার নিজে তার গিটার শুনে প্রশংসায় ভরিয়ে দেন মলয়বাবুকে। শুধু কিশোর কুমারই নয়, লতা মঙ্গেশকর থেকে বাপি লাহিড়ী, শ্যামল মিত্র থেকে হৈমন্তী শুক্লা, বহু সেলিব্রিটির সান্নিধ্যে এসেছেন তিনি। একবার শিলিগুড়িতে শ্যামল মিত্র ও হৈমন্তী শুক্লার অনুষ্ঠান চলাকালীন গিটারিস্ট অনুপস্থিত থাকায় অজান্তেই তৈরি হয় এক সংকট। মাইকে ঘোষণা করা হয়, কেউ আছেন কি যিনি এই দুই কিংবদন্তি শিল্পীর সঙ্গে গিটার বাজাতে পারেন? তখনই রিদম অর্কেস্ট্রার বিখ্যাত বাপ্পাদা এগিয়ে এসে বলেন, মলয় তুই বাজা। সেই মুহূর্তে মলয় গুহ যখন গিটার হাতে মঞ্চে ওঠেন, দর্শক মনে জাগে অন্যরকম রোমাঞ্চ। তিনি পরিবেশনায় মাতিয়ে তোলেন গোটা অনুষ্ঠান। শিল্পীরাও মুগ্ধ হন তার সুরে। এমন অনেক গল্পই জড়িয়ে আছে মলয়বাবুর জীবনের পরতে পরতে। শিলিগুড়ির বহু মানুষ আজও মনে রাখেন সেই রাতের অনুষ্ঠানগুলো, যেখানে সারা রাত ধরে চলত গিটারের সুর। বর্তমানে মলয় গুহ নতুন প্রজন্মের কিছু ছেলে মেয়েকে গিটার শেখান, তবে একটা আক্ষেপ রয়ে গেছে তার। ছাত্রছাত্রীরা অনেকেই আজকাল গানের ব্যাকরণ শিখতে চায় না। সিনেমায় সালমান খান বা শাহরুখ খানের গিটার বাজানোর দৃশ্য দেখে এসে তাকে বলে, স্যার ওই গানটা তুলে দিন। মলয়বাবু প্রশ্ন তোলেন, অ কখন না শিখে কি কেউ কবিতা লিখতে পারে? তার মতে সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি এক ধরনের থেরাপিও বটে। অনেক সময় রোগীর মানসিক অবস্থা ঠিক করতে গিটারের সুর কার্যকরী হয়েছে। আজও তিনি বাজান অনর্গল অনায়াসে। গিটারের তারে বাঁধা তার জীবনের ছন্দ। তিনি বলেন, এই গিটারই তো আমার জীবন। এই বয়সেও গিটার হাতে সুরের জাদু ছড়ানো মলয় গুহ যেন এক অনন্য উদাহরণ সঙ্গীত প্রেম, অধ্যবসায় এবং জীবনের প্রতি অকৃত্রিম ভালোবাসার। তার মতো শিল্পীদের নিয়েই তো বাঁচে এক শহরের সংস্কৃতির পরিচয়। মলয় গুহর গিটার বাজানো কিংবদন্তিদের সঙ্গে তার অভিজ্ঞতা এবং কিছু অবাক করা ঘটনা শুনুন খবরের ঘন্টার এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাপি ঘোষ খবরের ঘন্টা থেকে বলছি। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন একজন বিশিষ্ট প্রতিভাবান শিল্পী শ্রী মলয় গুহ। অত্যন্ত গুণী একজন শিল্পী, মূলত যন্ত্রসঙ্গীতে। পুরনো দিনের মানুষরা তো তাকে চেনেনি, নতুনরা হয়তো অনেকে সেভাবে জানেন না, কিন্তু জানা দরকার কি অসাধারণ। এবং এই সঙ্গীত চর্চা বা এই মিউজিকের জন্য তিনি তার সংসার ও ধর্ম পর্যন্ত করেননি, পুরোপুরি বিসর্জন করেছেন। এবং এই মিউজিক বা বাদ্যযন্ত্রই তার কাছে মানে সংসার। আজকে 60 বছর পেরিয়ে গেছে। বহু বিখ্যাত শিল্পী, স্বনামধন্য শিল্পী, কিংবদন্তি শিল্পী তাদের সংস্পর্শে এসেছেন, আমরা অনেকেই জানি না। প্রচুর 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 কথা তার সঙ্গে, তার জার্নি আমরা শুনবো। যে শৈশব থেকে একেবারে 5ম শ্রেণী থেকে তার যাত্রা শুরু হয়েছিল এই যন্ত্রসঙ্গীতের। আজও তিনি সেই যন্ত্রসঙ্গীত বাজিয়ে চলেছেন, নানান সুর ঝংকারে মাতিয়ে দিচ্ছেন দর্শক শ্রোতাদের। তার দুটো হাতে এই যন্ত্রসঙ্গীতের এই করতে করতে সমস্যা হয়ে গেছে, কি সমস্যা সেগুলো শুনবো। আমরা প্রথমেই তাকে প্রণাম নমস্কার জানাচ্ছি। নমস্কার। আপনার নামটা, পুরো নামটা? আমার ভালো নাম হলো অসীম কুমার গুহ, এমনি সবাই স্কুলের নাম, আর মলয় গুহ নামে সবাই চেনে। কিরকম এখন বয়স চলছে? এখন 62। আপনি কি করেন? আপনি না এই নিয়েই আছে। কি নিয়ে? গান বাজনা, গিটার নিয়ে, টিউশনি। কি বাজান? লাইভ প্রোগ্রাম। কি বাজান? গিটার, কিবোর্ড, মাঝে মাঝে বাঁশিও বাজাই।
কিন্তু এখন ওটা অভ্যেস নেই বলে আর বাজাচ্ছি না। কত বছর ধরে এইটা শুরু হয়েছে? এটা মানে অর্কেস্ট্রাতে বাজাচ্ছি আমি 1980 থেকে। ওকে। অল ইন্ডিয়া রেডিওতে 1977 আকাশবাণী। আচ্ছা। কি ধরনের মেইনলি এগুলো, কত রকমের মানে গান বা কি ধরনের যন্ত্রসঙ্গীত তোলা আছে আপনার? না এমনি যেগুলো পপুলার সবই জানি। আগে ওয়েস্টার্নও বাজাতাম দার্জিলিং এর একটা ব্যান্ডের সঙ্গে। ওকে। তারপরে ওটা ছেড়ে দিলাম। আচ্ছা। তো এখন ওয়েস্টার্ন বাজাই না, ইন্ডিয়ানই বাজাই, আধুনিক প্লাস ফিল্মি সং। এই গিটার বাজাতে বাজাতে আপনার কোনো অসুবিধা? আমরা তো জানি যে একদিকে ভালো থাকা যায়। হ্যাঁ এমনি তো মেন্টালি তো ভালোই আছি, কিন্তু প্রবলেম হয়েছে কিছুদিন যাবত ট্রিগার ফিঙ্গারে ভুগছি আমি। যেমন একটু দেখাবেন? অস্ট্রিও আর্থ্রাইটিস, ট্রিগার ফিঙ্গার, মানে আঙুলটা বেন্ড হয়ে আছে। ও, এটা ডাক্তার বলেছেন যে আঙ্গুলি না, সেম ফিঙ্গার দুই হাতে, মিডল ফিঙ্গার। তাতে কি অসুবিধা? এটা মানে পুরোপুরি মানে ফ্লেক্সিবল না আর কি। আচ্ছা। খোলে না। ও, মানে ভাঁজ হলে লক হয়ে যায়। আচ্ছা। আর উল্টো দিকেও স্ট্রেট হয় না। আহা, এটা কি এই বাজাতে বাজাতেই হয়েছে? হ্যাঁ, ডাক্তারবাবু বললেন যে আপনি কতদিন ধরে বাজাচ্ছেন? আমি বললাম টাইম। তখন বললেন এটা দীর্ঘদিন যাবত বাজালে এই প্রবলেম দেখা যায়। হ্যাঁ, মানে 100 জনের মধ্যে 80 জনেরই হয়। ও, যারা ভায়োলিন বাজায় ওদের হয়, যারা ড্রাম বাজায় কিংবা যারা বেশি টাইপ করে ওদেরও হতে পারে। আচ্ছা, তাই লিখলেও হয়। এটার চিকিৎসা? না, চিকিৎসা আছে, ছোট্ট একটা ইঞ্জেকশন আছে, স্টেরয়েড। স্টেরয়েড দিতে লাগে, ওটার কোর্স আছে 6 মাসের। পার ইঞ্জেকশন প্রায় 15,000 টাকা মতন দাম। কিন্তু ওটা দিলে ঠিক হবে এরকম কোনো গ্যারান্টি নেই। এটা কি ব্যথা হয় এমনি? না, ব্যথা নেই। প্রথম ব্যথা ছিল, ভলিনি মলম দিয়ে লাগিয়ে রাখতে লাগতো। কিন্তু এরপরও আপনি বাজানো? হ্যাঁ, ওর মধ্যেও হ্যাঁ বাজনা চলছেই, মানে বাজানোর সময় কোনো অসুবিধা হয় না, কিন্তু কোনো জিনিস ধরতে পারি না, ভারী জিনিস ওঠানো যায় না, প্লাস কোনো জলের বোতল দিলে ঢাকনাটাও খুলতে অসুবিধা হয়। ওহো। তবে পেন দিয়ে লেখার সময় জোর পাই না। এই আর কি। তো ঠিক কত বছর বয়সে আপনি এই গিটার বাজানোটাকে আপনি বেছে নেন? 1971। তখন আপনার বয়স? তখন ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, কিভাবে বাজলেন? ওই আমার ছোট মামা খুব ভালো গিটার বাজাতেন, মানে নর্থ বেঙ্গলে 1 নম্বর গিটারিস্ট। উনি ফার্স্ট মানে নর্থ বেঙ্গলে গিটার এনেছিলেন। কি নাম? নিলয় কুমার মিত্র। ওকে। উনি পিয়ারলেসের পরে ম্যানেজার ছিলেন। রাইট। তারপরে ওই তো মামা দেখে, আমরা চা বাগানের মানুষ, বাবা টি গার্ডেনের ম্যানেজার ছিলেন কালচিনি টি স্টেট। কি নাম দার্জিলিং? বাবার নাম লেট অমল চন্দ্র গুহ। ওকে। হ্যাঁ, মা ছিলেন আর এয়ারফোর্স স্কুলের অঙ্কের টিচার। ওকে। মানে শখে করতেন আর কি। কি নাম মায়ের? মায়ের নাম আরতি গুহ। ওকে। তো মাও একটু একটু গান করতেন, প্লাস সেতারও বাজাতে পারতেন। তো ওটা পরে আর বাজাতেন না, বিয়ের পরে আর বাজাতেন না। তারপরে মার কাছ থেকেই সব শেখা, মানে গানের চটা। বাবার বাড়ির দিকে কেউই গান বাজনার লাইনে নেই। মার দিকে মামার বাড়িতে গান বাজনার চলটা ছিল, মানে সব মামা না, ওই ছোট মামাই, ছোট মামা আর আমার মা। তো তারপরে চা বাগানে থাকার জন্য যা হয়, তখন তো শিলিগুড়িতে বলতে গিটারের ইনস্ট্রুমেন্টের দোকানও ছিল না, প্রায় একটাই ছিল, প্রায় পাল কোম্পানি। হ্যাঁ, এটা কোন সময়কার কথা বলছেন? 71। ওকে। 71, 72। ঠিক। তারপরে আমি গিটারটা শেখা মামাকে দেখে, কিন্তু মামা কোনোদিন শেখায়নি। আপনার জন্ম কোথায়? আমার জন্ম আসামের কোকরাঝার। আর শিলিগুড়ি কবে পদার্পণ? শিলিগুড়িতে 1980। কোন সূত্রে শিলিগুড়িতে আসা? ওই যে বাবার চাকরির সূত্রে। বাবার চাকরির সূত্রে। বাবা তখন দার্জিলিং এর বাগানে জয়েন করলেন, তখন আমরা এখানে ভাড়া বাড়িতে থাকতাম, সুরসলি, নেতাজি বয়েজ স্কুলের অপোজিটে। তার মানে এই যে শৈশব থেকে আজ অব্দি, মানে প্রায় আমরা বলতে পারি প্রায় 50 বছরের উপর, 55 বছর আপনার এই যাত্রা আর কি। তো উল্লেখযোগ্য 2-1টা বিশেষ স্মরণীয় আপনি মানুষকে এই যে বিনোদনের জগতে রেখে মানুষকে আনন্দে রেখেছেন, এটা একটা বিশাল কাজ। করতে গিয়ে ভুলেই গেলে সংসারটা করলেন না কেন? হ্যাঁ, এইসবের মধ্যে আর করা হয়নি, ব্যস্ততার মধ্যে। আচ্ছা, এমন মানে মা অনেক দেখেছে মেয়ে,
হ্যাঁ, বাড়িতে এসে অনেকে দেখতে, কিন্তু আমি তখন ওই যে পাগলামো আর কি বলতে পারেন, তখন এদিক ওদিক ছুটে বেড়াতাম, এই সিকিম যাচ্ছি, এই নাগাল্যান্ড যাচ্ছি, ফাংশন, হ্যাঁ এইসব, হ্যাঁ বাইরে বাইরে থেকে, বাড়িতে হয়তো 2 দিন থাকতাম। বেশিরভাগ আমাদের ব্যান্ড ছিল দ্য রিদম, নর্থ বেঙ্গলের নাম করা। আমাদের ব্যান্ড লিডার ছিলেন বাপ্পাদা। জংশনে ওনাদের পেট্রোল পাম্প আছে, জংশনে আছে, সোনাপুরে আছে, অনেক জায়গায়। তো ওই বাপ্পাদার ওখানে ঢুকলাম আমি 1980-তে রিদমে। তার আগে ওখানে গিটার বাজাতেন প্রদীপ চক্রবর্তী বলে এক ভদ্রলোক, যিনি আনন্দ শঙ্করের ব্যান্ডে ছিলেন। তনুশ্রী শঙ্কর, আনন্দ শঙ্কর, ওনাদের ব্যান্ডের গিটারিস্ট, বাপ্পাদারই বন্ধু হতো। তো উনি এখান থেকে চলে গেলেন কলকাতায়। উনি চাকরিও করতেন, বড় কোম্পানির ইয়ে ছিলেন, সেলস ম্যানেজার। আচ্ছা। তারপরে উনি যাওয়ার পরে আমি ঢুকলাম। তারপর থেকে লাস্ট পর্যন্ত আমি ছিলাম। তারপরে বাপ্পাদা মারা গেলে তারপর থেকে ব্যান্ডটা বন্ধ হয়ে গেল। আচ্ছা। তাছাড়া এমনি অনুষ্ঠান, এমনি তারপরে এমনি আমার হাতে করে একদম শুরু স্টেজে হলো আপনার ইয়ের সঙ্গে, শ্যামল মিত্র এবং হৈমন্ত শুক্লার সঙ্গে, অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। আচ্ছা। ওই ক্লাব প্রোগ্রাম এনেছিল একটা, ঝন্টুদা বলেছিলেন, বাদলার এলার মালিক, উনি অটোমোবাইলের সঙ্গে যুক্ত ছিলেন, রেসিং এইসব র্যালি করতেন। তো ওই ক্লাব থেকে প্রথম দিন ছিলেন হলো শ্যামল মিত্র এবং হৈমন্ত শুক্লা। কোথায় হয়েছিল এটা? এটা বিশ্বজিৎ সিনেমা হলে। ওকে। হ্যাঁ, কোন সময় এটা? ওটা 1981। ওকে, 81 হবে। তখন আমি রিদমে বাজাই, কিন্তু বাংলা গান অত বাজাতাম না, শুনতাম রেডিওতে, গানগুলো সব নলেজে ছিল, কিন্তু কোনোদিন লাইভ বাজাইনি আমি। ওই ফার্স্ট হৈমন্ত শুক্লার যে ভাই, হৈমন্ত শুক্লার ভাই হলো গিটারিস্ট, উনি ট্রেন মিস করেছিলেন, আসতে পারেননি। তখন আমরা প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম, ওখানে অ্যানাউন্স করলো, কেউ আপনাদের মধ্যে কেউ কি গিটার বাজাতে পারেন? হ্যাঁ, আচ্ছা। তো আমি বাপ্পাদা টাপ্পাদা সবাই গিয়েছিলাম ওই প্রোগ্রামে। তখন বাপ্পাদা ফট করে কমিটির একজনকে বললেন যে হ্যাঁ আছে তো, আমাদের ব্যান্ডের গিটারিস্ট তো। বলে এরা মলয়দা নাকি? বলে হ্যাঁ। বলে আসো আসো বলে গ্রিন রুমে নিয়ে গেলেন, ওই উদ্যোক্তাদের একজন। আচ্ছা। তখন তো ঝন্টুদা আমাকে ছোটবেলা থেকে চিনতো, আমার মামাকে, আমাকে। তো ঝন্টুদা বলে এরকম তুই আছিস নাকি, শিগগির গিটার নিয়ে। হ্যাঁ, তো আমি আবার সেই বিশ্বদ্বীপের ওখান থেকে সুভাষপল্লিতে থাকতাম। হ্যাঁ, তখন তো টোটো ফোটো, অটো ফোটো কিচ্ছু নাই, রিক্সা করে আসলাম, আমার জন্য ওয়েট করলো। আমি বাড়ি থেকে এসে অ্যাকুস্টিক গিটার, এই গিটার নিয়ে গেলাম। তারপর শ্যামল মিত্র আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? এই গিটারটাই না, তখন অন্য গিটার ছিল, দামি গিটার আরো, এখনো আছে, ওটা বের করলাম না। এখন শ্যামল মিত্রের ফাংশন ছিল। হ্যাঁ, শ্যামল মিত্র এন্ড হৈমন্ত শুক্লা। হ্যাঁ, মানে দুজন আলাদা আলাদা গাইবেন, আগে হৈমন্ত শুক্লা, পরে শ্যামল মিত্র। তো হৈমন্ত শুক্লা বললো ভাই তোমার নাম কি? তাই বললাম এরকম মলয় গুহ। বলে কত বছর গিটার বাজাও? আমি বললাম এইরকমই। আমি বললাম আপনাদের গান রেডিওতে শুনে শুনেই বড় হওয়া। বলে না, তাতে কি হয়েছে, আমরাও তো তাই, আমরাও বাবার কাছে শিখেছি, প্লাস রেডিও শুনেই। হ্যাঁ, তো শ্যামল মিত্র বললো ভয় পাওয়ার দরকার নেই, আমাদের কমন গানগুলোই গাইবো আমি, তোমরা যেগুলো জানো। দেয়া নেয়া ছবি দেখেছো? বললাম হ্যাঁ অনেকবার। বলে তাহলে বাস এইসব গান নিয়ে হবে। তারপরে শ্যামল মিত্রের সঙ্গে বাজালাম। তারপরে তবলাতে ছিলেন হলো রাধাকান্ত নন্দীর ছেলে